নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত এপিসোডে দেখেছিলাম নেউল স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানে জিয়ংহো এসে যায়। নেউলকে বলে, তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমি জানি তুমি কাঁদতে কাঁদতে আসবে, তুমি যাতে কাঁদতে না পারো সেই জন্য তোমার কাছে আমি এসেছি। নেউল তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানতে পারলে আমার ইন্টারভিউ ফেল হয়ে গেছে? জিয়ংহো বলে, আমাকে কিউমিন বলেছে, কারণ ইন্টারভিউ ফেল করানোর পান্ডা হলো কিউমিন। এবার তুমি সত্যি করে বলো তো, তুমি এখানে কেন এসেছো? জিয়ংহো বলে, তোমার কথা খুব মনে পড়েছিল, সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। জিয়ংহো কথা মতো তারা ঘুরতে চলে যায়। দুজন দুটো সাইকেল নেয়। নেউল বলে, ওই পাহাড়ের চূড়ায় যে আগে পৌঁছতে পারবে সে অপরজনের মাথায় টুসকি মারবে। জিয়ংহো সবার আগে পৌঁছে, তারপরে নেউল আসে। জিয়ংহো তার মাথায় টুসকি মারতে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে পারছিল না। সে নেউলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর জিয়ংহো এবং নেউল দুজনে অনেক ছবি তোলে এবং আনন্দ করতে থাকে। তারা এক জায়গায় বসেছিল। নেউল খাবার আনতে গেছিল। জিয়ংহো বসে সেই ছবিগুলো দেখছিল। সে নেউলের একটা ছবিকে জুম করে দেখছিল। সেই সময় পেছনে নেউল চলে আসে। সে বলে, তুমি আমার ছবিটা কেন জুম করছো? তুমি এমন করছিলে কেন? এরপর নেউল জিয়ংহোকে বলে, এখানে আসার জন্য ধন্যবাদ। নেউল বলে, আমি বুঝতে পেরেছিলাম আমার মনটা খারাপ ছিল, কিন্তু আমি কাজের জন্য এদিক ওদিক করছিলাম। এটা ঠিক সময় নয় কাজ করার। এখন আমাকে মনটাকে ফ্রি রাখতে হবে, তারপর আমি কাজ করতে পারবো। এটা আমি বুঝতে পেরেছি। তারা ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছায়। তারা দেখতে পায় একটা বয়স্ক লোক হঠাৎ মাটিতে পড়ে যায়। নেউল তাকে সিপিআর দিতে থাকে। জিয়ংহো দিতে পারছিল না, কারণ পুরনো কথা তার মনে পড়ে যাচ্ছিল, কিভাবে ম্যাকাও থেকে আসা ওই মেয়েটা মারা গেছিল। এরপর সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। বুড়ো লোকটার জ্ঞান ফিরে আসে। তাকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তাদের ট্রেনটা চলে যায়। এবার কি হবে? নেউল বলে, আজকে আমরা হোটেলে থেকে যাব। তারা একটা হোটেলে যায়। সেখানে মাত্র একখানা রুম ছিল, আর একটা রুম 1 ঘন্টা পরে খালি হয়ে যাবে এই কথা ছিল। জিয়ংহো জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে 1 ঘন্টা থাকতে পারবে? নেউল বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। জিয়ংহো তাকে বলে, তুমি এটা তোমার নিজের বাড়ির মতো মনে করো, নিচে বসে যাও। সেখানে নেউলের হাত ছিল। জিয়ংহো ভুল করে তার হাতের ওপর বসে পড়ে। এরপর তারা দুজনে একসাথে চিৎকার করে ওঠে। নেউল জিয়ংহোকে বলে, আমি তোমার দিকে অ্যাট্রাকটিভ হচ্ছি না, আমি শুধু তোমাকে একটা বডি হিসেবে দেখি। জিয়ংহো বলে, আমি কি তোমার কাছে শুধু একটা মাত্র বডি? নেউল বলে, তুমি কি চাও? তারা বসে ড্রিঙ্ক করছিল। নেউল জিয়ংহোকে বলে, আমরা এখানে এসেছি কিন্তু কোনো কাজ হয়নি। আমার মনে হয় ওই বুড়ো লোকটাকে বাঁচানো একটাই আমাদের কাজ ছিল, সেই জন্য হয়তো নিয়তি আমাদের একই জায়গায় নিয়ে এসেছে। নেউলের মোবাইলে হংরেনের ফোন আসে। তাকে ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করে। নেউল হংরেনকে ভুলে বলে, এখানে জিয়ংহো এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। তারপর সে তার ফোনটা কেটে দেয়। জিয়ংহো তার রুমে শুয়েছিল এবং পুরনো দিনের কথা মনে করছিল, কিভাবে ম্যাকাও থেকে আসা ওই মেয়েটা মারা যায়। এরপর সেখানে নেউল চলে আসে। নেউল তাকে বলে, রুম খালি হয়ে গেছে, আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। জিয়ংহো নেউলের হাতটা ধরে নেয়। তাকে বলে, তুমি কি আজ রাত্রিবেলা এখানে থাকতে পারবে? নেউল হ্যাঁ বলে দেয়। জিয়ংহো বলে, আমরা একটা গেম খেলবো, যে ওই গেমে হারবে তার হাতে মার খেতে হবে। জিয়ংহো বারবার ইচ্ছে করে হেরে যাচ্ছিল এবং নেউলের হাতে মার খাচ্ছিল। নেউল মনে মনে চিন্তা করতে থাকে, আমি জিয়ংহোকে কেন থামতে বললাম না? সে আমার হাতটা ধরে নিল, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না কেন? আমি কি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম? পরের দিন তারা দুজন বাড়ির দিকে রওনা দেয়। একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে দেয়। তুমি আগে নেমে যাও, কারণ তোমার মা যদি আমাদের একসঙ্গে দেখে নেয় তাহলে একটা খারাপ ব্যাপার হতে পারে। জিয়ংহো ছাদে বসেছিল। সেখানে নেউলের মা আসে। নেউলের মা জিয়ংহোকে বলে, তুমি কি নেউলকে দেখেছো? সে এখনো আসেনি, সে ইন্টারভিউ দিতে গেছিল। জিয়ংহো লুকিয়ে নেউলকে ফোন করে, বলে, তুমি কোথায় আছো? সে বলে, আমি বাড়িতে আছি। জিয়ংহো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় নেউল কোথায় গেছে। জিয়ংহো ওই গেম জোনে চলে যায় এবং তার কানটা ধরে নেয়। তাকে
বলে তুমি আমাকে বলেছিলে তুমি বাড়িতে আছো, তুমি এখানে কি করছো? নেউল তাকে বলে আমার এখানটাই খুব ভালো লাগছে, চলো আমরা একটু মজা করি। জিয়ংহো বলে ঠিক আছে আমরা তাহলে এই জায়গাটায় যাই। এরপর তারা তাদের হাই স্কুলের দিকে ছুটে ছুটে চলে আসে, যেটা তারা স্কুলে পড়ার সময় করত। দেখো সব একই রকম আছে। তারা ক্লাসরুমে ঢুকে যায় এবং যে যার সিটে বসে পড়ে। সেখানে স্কুলের গার্ড চলে আসে, তারা লুকিয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। নেউল তার বাড়িতে চলে আসে। তার মা জিজ্ঞেস করছে ইন্টারভিউ কেমন হলো। নেউল বলে আমি ইন্টারভিউ দিতে যাইনি, আমার ভালো লাগেনি, আমি একটু রেস্ট করতে চাই, আমার শরীরটা ভালো নেই। তার মা বলে ঠিক আছে কোনো অসুবিধে নেই। নেউল জিয়ংহোকে মেসেজ করে, বলে আমি যতটা ভেবেছিলাম অতটা কষ্ট নয়, খুব সহজে সবকিছু ম্যানেজ হয়ে গেছে। তারা দুজন দুজনকে গুড নাইট বলে। কিউমিন জিয়ংহোকে ফোন করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার রুম থেকে এই পেনটা পেয়েছি, ওই পেনের ভেতরে একটা মাইক্রোচিপ লাগানো আছে এবং একটা ক্যামেরা লাগানো আছে। জিয়ংহো ওই ক্যামেরা পেনটা নিয়ে পুলিশের কাছে গিয়ে বলে আপনি কি এখান থেকে কোনো বের করতে পারবেন? পুলিশ বলে আমরা ওটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাবো, যা খোঁজার ওরাই খুঁজবে। তারা দুজনে বাইরে চলে আসে। কিউমিন জিয়ংহোকে জিজ্ঞেস করে আচ্ছা ওই ক্যামেরার ভেতরে যে ভিডিওটা ছিল তার সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে? জিয়ংহো বলে আমি জানি না। এরপরে সিনে নেউল এবং হংরেনকে দেখতে পাই, তারা দুজন বাইরে বসে মদ খাচ্ছিল। হংরেন নেউলকে বলে তুমি আর জিয়ংহো একটা হোটেলে ছিলে, তোমরা কি কি করেছো? নেউল বলে না সেরকম কিছু হয়নি, আমরা কিছু করিনি, সারা রাত খেলে কাটিয়েছিলাম। হংরেন হাসতে থাকে, সে বলে আমি জানি তোমরা একসাথে গেছিলে, সে তোমাকে পছন্দ করে, তুমিও তাকে পছন্দ করো, না হলে তোমরা দুজন একসাথে কেন থাকবে এবং এত দূর তোমার জন্য কেন সে আসবে? নেউল রাস্তা দিয়ে একা যাচ্ছিল, সে নিজের মনকে প্রশ্ন করতে থাকে হ্যাঁ হংরেন তো ঠিকই বলেছে, সে বা কেন এত দূর আমার কাছে আসবে? আমি কি তাকে পছন্দ করি না সে আমাকে পছন্দ করে? আমি তো কিছুই ভেবে উঠতে পারছিলাম না। সে আমার হাতটা কেন ধরে নিয়েছিল? সে আমাকে কেনই বা থাকতে বলেছিল? আমি কেন সেখানে থাকবো বলেছিলাম? নেউল জিয়ংহুকে দেখে নেয়, সে বাড়ির দিকে আসছিল। নেউল ছাদে উঠে যায় এবং নেউল জিজ্ঞেস করে তুমি অত দূর কেন এসেছিলে? তুমি আমাকে কেন থাকতে বলেছিলে? তুমি আমার হাতটা কেন ধরেছিলে? তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমার কথা সবসময় চিন্তা করো? জিয়ংহো নেউলকে বলে তোমার প্রতি আমার মনে কোনো ফিলিংস নেই, আমরা শুধুমাত্র বন্ধু। ছাদে একটা কিছুর আওয়াজ নেউল পেয়ে যায়। সে যখন দেখে তার মামা, মা এবং তার ভাই বসেছিল, তারা তাদের সমস্ত কথা শুনছিল। নেউল রেগে যায়, রুমে চলে আসে। তার বাড়ির লোক একসাথে আলোচনা করতে থাকে। এরা দুজন সারা রাত একটা হোটেলে ছিল এবং নেউল ইন্টারভিউতে রিজেক্ট হয়ে গেছে। নেউল চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। সে বলে আমরা দুজন দুটো আলাদা রুম বুক করেছিলাম, আমরা আলাদা আলাদা ছিলাম, এরপর থেকে এই ব্যাপারে যেন কেউ কোনো কিছু না বলে। পরের দিন সকালবেলা নেউলের মা জিয়ংহুর সাথে খুবই খারাপ ব্যবহার করে, তার গায়ে জল ছিটিয়ে দেয়। নেউলের মামা বলে এখানে কোনো খাবার নেই। জিয়ংহো একটা স্টোরে যায়, সেখানে বাদা পৌঁছে যায় এবং তার জিনিসটা সে আগে তুলে নেয়। জিয়ংহো সেখান থেকে ফিরে চলে আসছিল, সেই সময় রাস্তাতে নেউলের সাথে তার দেখা হয়। নেউল তাকে বলে আমি তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে ভালোবাসো? সে বলে আমাকে ক্ষমা করে দাও, তুমি কিছু মনে করো না। এরপর ডেউং এবং হংরেনকে একটা লিফটের ভেতরে দেখতে পাই। হংরেন মোবাইলে একটা ছবি দেখছিল, বলে ওই পোকাগুলোকে আমি কিভাবে ধরতে পারি? হংরেন দেখে তার জামাতে একটা পোকা বসে আছে, সে পোকাটাকে নিচে ফেলার চেষ্টা করে। ডেউং সেই পোকাটাকে ধরে নেয়। হংরেন ডেউংকে বলে তুমি তো পোকাটা খুব ভালোভাবেই ধরতে পারো। ডেউং হংরেনকে দেখে বলে তুমি তো হংরেন। হংরেন তাকে বলে আপনি কি আমাকে চেনেন? এরপর তারা দুজন একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেউলকে দেখতে পাই, সে নিজের মনকে প্রশ্ন করে কিছু হয়নি আমার সাথে, আমি কেন এত চিন্তা করছি? কোনো অসুবিধে নেই, আমার সামনে যদি জিয়ংহো চলে আসে তাহলে আমি নিজের মনকে শান্ত রাখবো। এই কথা ভাবতে না ভাবতে জিয়ংহো তার সামনেই চলে আসে। নেউল মনোরোগ বিশেষজ্ঞ
বিশেষজ্ঞের কাছে চলে যায়। ডাক্তার তাকে বলে, আমি দেখতে পাচ্ছি তুমি আগের থেকে অনেক ভালো। তুমি যখন কাজে যাবে তখন তোমার সাথে এই সব ঘটনাগুলো হতে পারে। তোমার শ্বাস নিতে অসুবিধে হতে পারে, তুমি হয়তো হলুদ হয়ে যেতে পারো। যখন তুমি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো হাতে নেবে তখন তোমার হাত কাঁপতে পারে। নেউল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং ডাক্তারের বলা কথাগুলো মনে পড়ছিল। সে বলে, এখন ডাক্তার আমাকে যে কথাগুলো বলেছে সেগুলো বর্তমান জিওংহুর সাথে হচ্ছে। আমরা জিওংহুকে দেখতে পাই, সে শুয়েছিল, খারাপ স্বপ্ন দেখছিল, কিভাবে তার হাতে মারা পড়ে যায় এবং সে কাঁদতে থাকে। এরপর সে ছাদে চলে যায় এবং মনে মনে বলতে থাকে, আমি প্রায় রাতে খারাপ স্বপ্ন দেখি, আমার হাতে সমস্ত পেশেন্ট মারা যায় এবং আমি নিজেকে দোষী মনে করি। নেউল সেখানে ছুটে চলে আসে এবং জিওংহুকে গলায় জড়িয়ে নেয়। তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি এবং সারা জীবন তোমার পাশে থাকবো। এরপর জিওংহু নেউলের দিকে তাকিয়ে থাকে। তাকে বলে, আমি কিছুক্ষণ আগে তোমার কথাই মনে করছিলাম। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালবেলা নেউলকে দেখতে পাই। তার মা তাকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাবে? সে বলে, আমি জগিংয়ের জন্য যাব। তার মা বলে, হ্যাঁ ঠিক আছে, কারণ জগিং তোমার শরীরের পক্ষে ভালো, তোমার ডিপ্রেশন থেকে তোমাকে ভালো হতে সাহায্য করবে। নেউল জিওংহুকে দেখে বলে, 3 দিনের মধ্যে তার হিয়ারিং আছে। নেউলের মা বলে, এই ছেলেটাকে আমার একদম দেখতে ইচ্ছা করছে না, সে তোমাকে না বলে দেয়, তবুও তার প্রতি আমি সহানুভূতি হই, কারণ সে যদি সত্যি ইনোসেন্ট হয় তাহলে সে বেকার ওই মামলায় ফেসে গেছে। পরের দিন সকালবেলা জিওংহুকে দেখতে পাই, সে জগিং করছিল। তার কাছে পুলিশের ফোন আসে। সে বলে, যে ক্যামেরাটা দিয়েছিলে সেখান থেকে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। সেখানে নেউল পৌঁছে যায়। জিওংহুকে বলে, গত রাতে আমি তোমাকে গলায় জড়িয়ে নিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত, তুমি কিছু মনে করো না। জিওংহু বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার মন চেয়েছিল আমি তোমাকে গলায় জড়িয়ে নিয়েছিলাম। নেউল বলে, আমি জানি তুমি ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছ, তুমি তো সেগুলো আমাকে বলবে, চলো আমি যে ডাক্তারকে দেখাই তোমাকেও তাকে দেখাবো, কারণ তার ওষুধে আমি ভালো হয়ে গেছি, আশা করি তুমিও ভালো হয়ে যাবে। তুমি এসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করবে না, তুমি আমার সাথে চলো। এরপর তারা একটা ওয়াইন শপে যায়। নেউল জিওংহুকে একটা ওয়াইন কিনে দেয় এবং বলে, তুমি এটা খাও, খেলে তুমি ভালোভাবে ঘুমোতে পারবে। তাকে একটা জামা কিনে দেয়। এরপর তারা বাড়ি ফিরে আসে। তারা তাদের বাড়ির ছাদে বিছানার চাদর দুজনে মিলে ধুচ্ছিল, কারণ নেউল বলেছিল এটা করলে তোমার মাইন্ড ফ্রি হবে। জিওংহু নেউলকে বলে, গতকাল আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম, তুমি কিছু মনে করো না, 3 দিন পরে আমার হিয়ারিং আছে, তারপরে দেখবো এটা বন্ধুত্ব নাকি আর অন্য কিছু। নেউল মুচকি হেসে তাকে হ্যাঁ বলে দেয়। নেউল বলে, হংরেন আমার জন্য অপেক্ষা করছে, আমি তাকে আসতে বলেছিলাম, আমি যাই। সে যাওয়ার সময় জিওংহুকে বলে, তুমি যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে আমাকে একটা ফোন করে নেবে। সে আবারও ঘুরে আসে, তাকে জিজ্ঞেস করে, তোমার হিয়ারিং 3 দিন পরে হবে, তোমার প্রস্তুতি কীরকম চলছে? জিওংহু বলে, আমার ঠিকঠাক চলছে, কোনো অসুবিধে নেই, বলে সব কিছু ঠিক হয়ে যাবে। সে চলেই যাচ্ছিল, আবারও ঘুরে আসে। জিওংহু বলে, তুমি এরকম কেন করছো? তোমার যেটা মন চাইছে সেটাই তুমি আমাকে বলে দিতে পারো। জিওংহুকে নেউল কি বলতে চাইছে সেটা জানতে হলে অবশ্যই পরের এপিসোডটা দেখতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করুন, আর আমাদের এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।